গত 8ই ফেব্রুয়ারি যখন আমাদের স্যাটেলাইটের ডেমনস্ট্রেশন প্রোগ্রামটা হলো, ওইখানে হচ্ছে তৎকালীন যে আমাদের মানে প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক উনি এসেছিলেন। ওখানে আইসি সজীব স্যার ছিলেন বা আরো অনেকেই ছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু ওই সময়তে কিন্তু অনেকগুলো মিডিয়া যখন আমাদের এখানে আসলো জিনিসটাকে তুলে ধরার জন্য, তখন কিন্তু আমরা দেখতে পেলাম কোন একটা অজানা কারণে মানে আমাদের এই কাভারেজটা কিন্তু করা হয় নাই। প্রথমত হচ্ছে এটা একটা নাসার কম্পিটিশন, নাসার আর্টেমিস স্টুডেন্ট চ্যালেঞ্জ বলা হয় এটাকে। তো নাসার 9টা চ্যালেঞ্জের মধ্যে 2টা চ্যালেঞ্জ থাকে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ বা ইন্টারন্যাশনাল পিপল এখানে কাজ করার সুযোগ পায়। তো তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে দ্য গ্রেট লুনার এক্সপিডিশন ফর এভরিওয়ান। তো এই মিশনের আওতায় নাসা হচ্ছে বেশ কিছু হচ্ছে আপনার লুনাস্যাট বা লুনার স্যাটেলাইট আর হচ্ছে চাঁদে পাঠাবে, এরকম একটা মিশন ওরা হচ্ছে কল করে এবং এটা কম্পিটিশন আকারে হচ্ছে মানে তুলে ধরার। তো সারা পৃথিবী থেকে বিভিন্ন টিম বা বিভিন্ন দেশ এখানে অ্যাপ্লাই করে। তো আমরা প্রথমত এই কম্পিটিশনে অ্যাপ্লাই করি, বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমরা এখানে মানে সুযোগ পাই। এবং আমি যদি বলি এই টিমে আমাদের বর্তমানে 60 জন টিম মেম্বার কাজ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। এখানে প্রায় 20টারও বেশি বিশ্ববিদ্যালয় এখানে কাজ করছে। আসলে জাহিদ হাসান সবুল যে ছেলেটা, ও নাসার একটা কম্পিটিশনে অ্যাপ্লাই করে। যে কম্পিটিশনটা ছিল গ্লোবাল লুনার এক্সপিডিশন। এই কম্পিটিশনটা ও যখন অ্যাপ্লাই করে তখন আমাকে বলে যে ম্যাডাম, আপনি যদি আমার মেন্টর হিসেবে সই করেন বা আমরা অ্যাপ্লাই করি, জিতে আসতে পারলে আমরা একটা লেটেস্ট স্যাটেলাইট পাবো যেটা বাংলাদেশে আমি অ্যাসেম্বল করতে পারবো এবং নাসা বোধহয় চাঁদে 2030-এর মধ্যে পৃথিবীর অনেকগুলো দেশ থেকেই এই স্যাটেলাইটগুলো কালেক্ট করে আবার পাঠাবে, যাতে চাঁদে বিভিন্ন ধরনের তথ্য, চাঁদে মানুষের বসবাসের উপযোগিতা যাচাই করার জন্য তথ্য আর কি কালেক্ট করবে। এটা শুনে আসলে আমি খুব কি বলবো অনুপ্রাণিত হই। তো আমি এটাকে অন করি এবং ওকে মেন্টর হিসেবে সইও দিই। তো যথারীতি ও কম্পিটিশনটায় জিতে আসে এবং আমি তখন আইসিটি বিভাগে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করছি। তো আমরা A2I এর মাধ্যমে এটাকে প্যাট্রোনাইজ করি। ছোটখাটো একটা ক্লিন রুমও করে দেওয়া হয় আর কিছু ভলান্টিয়ার ছেলে পেলে নেওয়া হয়, নিয়ে এটাকে বাই দিস টাইম যেহেতু আমি মেন্টর, নাসা থেকে আমার নামেই ওই স্যাটেলাইটটা আসে এবং ফ্রি অফ কস্টে, আমাদের 1 টাকাও লাগেনি। এবং আপনারা জানেন এই স্যাটেলাইটটা ফেমটো স্যাটেলাইট, পৃথিবীর লেটেস্ট স্যাটেলাইট। এটাকে বলা হয় ফেমটো স্যাটেলাইট। এটা মানে ওজনের দিক থেকে স্যাটেলাইটগুলোকে বিভিন্ন ভাবে ক্যাটাগরাইজ করা হয় এবং এর মধ্যে যেমন ন্যানো স্যাটেলাইট, পিকো স্যাটেলাইট, ফেমটো স্যাটেলাইট। তো ফেমটো হচ্ছে বর্তমানে সবচেয়ে লাইটেস্ট স্যাটেলাইট এবং সবচেয়ে বেশি অ্যাডভান্সড। আর পরবর্তীতে হয়তো আরেকটা স্যাটেলাইট আসতে পারে, অ্যাটো স্যাটেলাইট, সেটা এখনো আসেনি। আর বর্তমানে অল ডে মানে ফেমটো স্যাটেলাইট হচ্ছে সবচেয়ে অ্যাডভান্সড স্যাটেলাইট ইন স্মল স্যাটেলাইট ক্যাটাগরি। আমি যদি বলি যে বড় স্যাটেলাইট গুলো হয় সেগুলোতে কিন্তু ওয়্যারের মাধ্যমে কানেকশন, মানে একটা সেন্সর থেকে আরেকটা সেন্সর, দুইটা পার্ট, যেমন একটা বলেছিলাম যে পেলোড মডিউল এন্ড সার্ভিস মডিউল। তো ওখানে যে পেলোড মডিউল সার্ভিস মডিউল যে কানেকশন গুলো থাকে সাধারণত হচ্ছে বড় যে স্যাটেলাইট গুলো ন্যানো বা পিকো, ওখানে কিন্তু ওয়্যারের মাধ্যমে কানেকশন গুলো করা হয় সাধারণত। কিন্তু আমাদের ফেমটো স্যাটেলাইট গুলোতে এটা এতটাই ছোট হয় যে ওয়্যার গুলো দিলে আসলে ওই যে আমাদের মাস কনস্ট্রেইন ওটা মিট করে না। সেক্ষেত্রে আমাদের পুরোটা পিসিবি যে কপার ট্রেস, একটা নোট আমরা পিসিবি কপার ট্রেস দিয়ে কানেক্ট করি এবং এটার ওজনটা তখন ড্রাস্টিক্যালি মানে কমে যায়। আর যদি বলি ল্যাটেন্সি, এটাও কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু হয়ে যাচ্ছে আর কি। তো আলটিমেটলি সব দিক থেকে যদি চিন্তা করি মানে এটা হচ্ছে অ্যাকিউরেসি, ল্যাটেন্সি, সব দিক থেকে এটা ইমপ্রুভ হচ্ছে এবং এই স্যাটেলাইটের পারফরমেন্সটাও মানে অনেক মাচ বেটার। এবং আরেকটা যে বিষয় যে আমি বঙ্গ স্যাটেলাইটের ক্ষেত্রে বলি, ওটা দেখা যাচ্ছে যে মানে বড় হওয়ার কারণে এক্সপেন্সটা কিন্তু বেড়ে যায়। স্পেসের ক্ষেত্রে কিন্তু কস্টটা রিডাকশন করাটা কিন্তু একটা প্রাইমারি গোল। তো সেক্ষেত্রে যদি ফিউচারে মানে আমরা স্মল স্যাটেলাইট বানাতে পারি
বা ওটাকে যদি আমরা এরকম এই টেকনোলজিগুলো ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা ওটার কষ্টটাও কিন্তু কমানো সম্ভব। প্রথমত হচ্ছে বাংলাদেশে বেশ কিছু স্যাটেলাইট নিয়ে, বাংলাদেশে না বলবো না, বাংলাদেশের জন্য হয়তো স্যাটেলাইট হয়েছে। যেমন আমি যদি বলি, প্রথমত হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এটা কিন্তু তৈরি হয়েছে ফ্রান্সে, থ্যালেস নামে একটা কোম্পানি, থ্যালেস অ্যান্ড এরোস্পেস, তারা ওটা তৈরি করেছে। আর একটা স্যাটেলাইটের কাজ হয়েছে, সেটা বলা হচ্ছে ব্র্যাক অন্বেষা। তো অন্বেষা স্যাটেলাইট কিন্তু জাপানে তৈরি হয়েছে, ওটা কিন্তু বাংলাদেশে তৈরি হয়নি। কিন্তু আমাদের যে স্যারের সন্ধান যেটা, এটা কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু নিজেরা কিন্তু একদম স্ক্র্যাচ থেকে কিন্তু ডিজাইন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং পর্যন্ত পুরো পার্টটাই কিন্তু বাংলাদেশে করা, এবং এটাকে আমরা একমাত্র বলতে পারি যে মেড ইন বাংলাদেশ স্যাটেলাইট। এখানে হচ্ছে মিশন কন্ট্রোল সফটওয়্যারের যে আমাদের যে স্যাটেলাইট, সেটা যখন চাঁদে যাবে, তো সেখান থেকে তো যেসব ডেটাগুলো আমরা কালেক্ট করব, সেগুলো আমরা হচ্ছে একটা ড্যাশবোর্ডের মাধ্যমে আমাদের এই যে সফটওয়্যারটা তৈরি করতেছি সেখানে হচ্ছে সকল ডেটাগুলো আমরা শো করতে পারবো, লাইক ইন্টারনাল টেম্পারেচার, এক্সটার্নাল টেম্পারেচার এবং ক্যাপাসিটিভ সেন্সর থেকে যে ডেটাগুলো পাবো ওগুলা। এন্ড এগুলোই মূলত আমরা সফটওয়্যারে শো করাবো, এবং এখান থেকে প্রাপ্ত ডেটাগুলো দিয়ে আমরা, যেহেতু আমাদের আরেকটা টিম রিসার্চের কাজে যুক্ত আছেন, তো তারা হচ্ছে ওই ডেটা দিয়ে ভবিষ্যতে লাইক মুন রিলেটেড যত রিসার্চ কন্ডাক্ট হবে বাংলাদেশে, তো নিজেদের তৈরি স্যাটেলাইট থেকে ডেটা নিয়ে তারা হচ্ছে রিসার্চে কন্ডাক্ট করতে পারবে। এটার মধ্যে আমাদের স্যাটেলাইটটা আছে ভ্যাকুয়াম সিল করার পরে, অল্টনে আমি রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্টস। এখানে আমাদের পিসিবি যে আমরা যে মাদারবোর্ড, যেটা স্যাটেলাইট মাদারবোর্ড যেটা ডিজাইন করলাম, ফ্যাব্রিকেট করলাম, ওটাও এখানে আছে। ফুল প্যাকেজটাই আমাদের এটার মধ্যে রাখা আছে, প্রত্যেকটা পার্ট। এখানে অনেকগুলো কম্পোনেন্ট, ছোট বড় সবগুলো কম্পোনেন্টকে নাসাতে পাঠিয়ে দিই। গত 16 ডিসেম্বর আমরা হচ্ছে স্যাটেলাইটের কনস্টেলেশন টেস্ট করি, যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম। সেই মেসেজটা ছিল হচ্ছে হ্যাপি ভিক্টরি ডে টু বাংলাদেশ। তো এটা একটা মাইল ফলক বাংলাদেশের ক্ষেত্রে, যেহেতু এই বাংলাদেশে তো আগে কখনো কনস্টেলেশন টেস্ট করা হয়নি, এটা প্রথম মাইল ফলক। কিন্তু সেই বিষয়টা আমরা আমাদেরকে জানাতে দেওয়া হয় না, মিডিয়াতে সামনে পাবলিকের সামনে আসতে দেয় না। কেন দেয় নাই, কোনো অজানা কারণে, সেটা আমাদের জানা নেই। এটা গেল প্রথম কথা। দ্বিতীয়ত, আমাদের এই প্রজেক্টটাকে আমরা এমন ভাবে গোছায় ফেলেছি, যেমন হচ্ছে ইন্ডাস্ট্রি আছে যেখানে ওয়ালটন, একাডেমি আছে যেখানে বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় আছে, এবং স্টুডেন্ট তো আছেই, আরো স্টুডেন্ট গুলো বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে আছে। তো সকল কিছু মিলে ইন্ডাস্ট্রি একাডেমিয়া যে কোলাবোরেশন সহ, এবং আমাদের যে এরকম স্টুডেন্ট লেভেলের রিসার্চ প্রজেক্ট হিসাবে আমরা যে ওয়ালটনের ক্লিন রুমে আইএসও 7 স্ট্যান্ডার্ড মেইনটেইন করে যে কাজটা করতে পারছি, এটার জন্য আমাদেরকে নাসা থেকে ফিচার করা হয়। ফিচার টিম হিসাবে ফেব্রুয়ারি 24 আমাদেরকে ফিচার করা হয়। সেটাও আমাদেরকে মানে সেটা পাবলিকের সামনে কেন যে আসে না জানি না, এটাও কোনো একটা অজানা কারণ। কেন বলছি যে আপনার গভর্নমেন্ট, একাডেমিয়া এন্ড ইন্ডাস্ট্রি একসাথে কাজ করতে হবে। দিস ইজ দি প্রুভেন এক্সাম্পল। ওনারা স্যার যেটা বলেছেন স্যার, এই চ্যানেলগুলো কিন্তু স্যার ওইভাবে ইয়ে করতে পারছে। আমাদের জন্য স্যার 2 মাস এটা টোটাল স্যার আপনি কত বড় একটা লস, বিরাট স্যার। এটা স্যার ওয়ালটনকে স্যার অবশ্যই ধন্যবাদ। সর্বশেষ যখন আমাদের ডেমনস্ট্রেশনটা হয় ওয়ালটনের ক্লিন রুমে, সেখানে সাবেক প্রতিমন্ত্রী ছিল, তারপরে আইসিটি সচিব ছিল, এবং আরো ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ওয়ালটনেরও ছিল। তো সেই ডেমনস্ট্রেশনটাতে সেখানে প্রায় 30টার মতো মেইন স্ট্রিম মিডিয়া আসছিল। কিন্তু আমরা বাসা থেকে যখন ওখান থেকে কাজটা শেষ করে ফিরতেছিলাম, ভাবতেছিলাম হয়তো যে এই তো মনে হয় যাক আমাদের এতদিনের কষ্টটা সার্থক হইলো, দেশবাসী এখন জানতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেটা তো আসলে হতাশ, যা দেখতে তো পারলাম না, এবং সর্বোপরি এখন পর্যন্ত এটার কোনো খবর নাই। কি কারণে হয় নাই, কেন হয় নাই, সেটাও মানে জানি না এখন পর্যন্ত। মানে এভাবে আসলে যদি করা হয়, আমার তো মনে হয় যে কোনো প্রজেক্ট বা কেউই আসলে এনকারেজ হবে না, ডিসকারেজ হবে। আমরা দেখাতে যাচ্ছিলাম যে স্যাটেলাইটে ঠিকমতো কাজ করে এবং সবার সামনে, এবং ওটা দেখানোর জন্য একটা স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্টের প্রয়োজন হয়, যেটা আমি বারবার বলছিলাম যে আইএসও 7 স্ট্যান্ডার্ড ক্লিন। তো ওইখানে হচ্ছে ওই সময়কার যে সাবেক প্রতিমন্ত্রী উনি ছিলেন, আমাদের আইসিটি সচিব স্যার ছিলেন, এবং অল্টনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, আমাদের টিমের মেম্বাররা ছিলেন। আমরা সবার সামনে আসলে স্যাটেলাইটটাকে আসলে কিভাবে কাজ করে এটা দেখাচ্ছিলাম। তো এখন বিষয় হলো যে ওই দিন আমরা যতটুকু জানতে পেরেছি যে কোনো একটা কারণে
আমাদেরকে হচ্ছে এই মিডিয়া হচ্ছে মিডিয়ার মধ্যে হচ্ছে ওই সময় কিন্তু প্রায় 30টার মতো আমরা জানতে পেরেছিলাম যে 30টার মতো হচ্ছে মিডিয়া হচ্ছে ওইখানে হচ্ছে এন্ট্রি করেছিল এবং তারা কাজগুলো বিভিন্ন ফুটেজও আছে আমাদের এগুলো কাজে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু মানে কোনো একটা অজানা কারণে তারা হচ্ছে এটাকে পাবলিশ করেনি। তা আমরা আসলে অবাক হয়ে যায় যে এত বড় একটা ঘটনা ঘটলো, এত কিছু হয়ে গেল এবং সবার সামনে হয়ে গেল, তারপরে এত বড় একটা বিষয় কিভাবে ধামাচাপা পড়ে যায় এটা আসলে আমরা আসলে বুঝে উঠতে পারছিলাম না। এটা হচ্ছে আমাদের টিমের পক্ষ থেকে অনেক খারাপ লাগার বিষয়। এবং আরেকটা বিষয় বলে নিতে চাই যে আসলে আমাদের অনেক সময় আমরা যদি ডিপ্রাইভ হয়েও থাকি বা হয়ে থাকলেও আমাদের আসলে কিছু বলার তেমন সুযোগ ছিল না, কারণ আমরা তো আসলে ওনাদের বিরুদ্ধে গিয়ে আমাদের ওই পরিমাণ আসলে ক্যাপাবিলিটি ছিল না যে আসলে ফাইট করে আমরা আসলে এগিয়ে যেতে পারবো। তো আমাদের যতটুকু বলার ছিল আমরা চেষ্টা করতাম তুলে ধরার, আর যতটুকু পারতাম না আমরা কাজগুলো এগিয়ে গেছি, আমরা কাজ থেমে রাখিনি, আমরা একের পর এক আমাদের কাজগুলোকে আমরা অব্যাহত রেখেছি। এখন ওদের মনোবেদনা আছে, এটা আমি জানি, অবশ্যই ওরা অনেক ব্রিলিয়ান্ট, ওদের প্রাপ্য সম্মানটাও যদি আমরা না দিতে জানি এটা তো আসলে ঠিক, কারণ একজন গবেষক একজন বিজ্ঞানী তাকে অন্তত সম্মানটুকু দিতে হবে। অর্থকরী আমি প্রয়োজন পাতে আমার দেশের সক্ষমতা অনুসারে যদি নাও দিতে পারি, আমাকে কিন্তু এই ব্রিলিয়ান্ট ছেলে পেলেগুলো যেন ব্রেন না হয়ে যায়, রাষ্ট্রকে সেই দিকে ব্যবস্থা নিতে হবে। এই ব্রিলিয়ান্ট ছেলে পেলেগুলাকে দেশে কিভাবে রেখে আমি নাসা দাঁড় করাতে পারি, বাংলাদেশের নাসা দাঁড় করাতে পারি, আমাকে সেই উদ্যোগটা নিতে হবে। তো এই উদ্যোগ এগুলো নিব, হ্যাঁ আমলাতন্ত্রকে নিতে হবে অবশ্যই, কিন্তু কি প্রক্রিয়ায় কিভাবে সরকারকে সেই পলিসিগুলায় হাত দিতে হবে। তো আমি মনে করি প্রতিকূলতা তো আসলে আমাদের সবসময় রাজনৈতিক প্রতিকূলতা এই দেশে আছেই, থাকে, আবার স্বার্থ গোষ্ঠীর প্রতিকূলতা থাকে। একটা ভালো কাজে, এটা শুধু এই কাজের জন্য না, বাংলাদেশের ক্ষেত্রে এটা কমন, তাই না? একটা ভালো কাজ করতে গেলে 10টা বাধা আসবেই। তো এইগুলোর বাইরে তো আসলে সরকারি যন্ত্র যে সবসময় পারে তা না। তো এগুলো আমিও ফিল করি, কিন্তু এখন আমার মনে হয় ইট ইজ দ্য রাইট টাইম, অ্যাপ্রোপ্রিয়েট টাইম। এখন আমরা নির্ভয়ে নির্ভীকে এবং জাতীয় আন্তর্জাতিক কোনো চাপের বাধার ডিঙেই আমরা আমাদের বাংলাদেশের নাসা তৈরি করতে পারি। অন্তত আমি কি দেশের নাগরিক হিসেবে এই স্বপ্নটা দেখতে চাই। আমি মনে করি বঙ্গবন্ধু স্যাটেলাইটের সঙ্গে এটা কোনোভাবে কম্পেয়ার করার মতো না। ওইটা এক ধরনের কাজ, এটা আরেক ধরনের কাজ। এটা গভীর মহাকাশ নিয়ে কাজ হচ্ছে, ওইটা হয়তো বা আমাদের নির্দিষ্ট কোনো একটা হয়তো বা অবজেক্টিভ পূরণ করবে, ওটা এক ধরনের কাজ। তো আমরা চাই যে কোনো কিছু কম্পেয়ার না করে, মানে আমরা দেশের থেকে যেটা করতে পারলাম এটাকে যেন সবার সামনে যেন তুলে ধরা হয়, শিক্ষার্থীদের কাজগুলোকে সামনে তুলে ধরা হয়। এবং আমি বলতে চাই যে এই যে কথা বলতে না দেওয়া, বাধা দেওয়া, এগুলো যেন বন্ধ করা হয়। কারণ আমরা চাই যে আমাদের মানে ভুল হোক বা ঠিক হোক সবকিছুই মিডিয়াতে আসুক, আমাদের সাকসেস বা ফেইলিয়ার সবকিছুই মিডিয়াতে আসুক। কারণ আমরা যখন অনেক কিছু হয়তো করে যাচ্ছি হয়তো ভুল হতে পারে, কিন্তু যখন আমরা জানতে পারবো এটা হয়তো ভুল হয়েছে, তখন তো আমরা নিজেদেরকে আমরা ঠিক করতে পারবো। বর্তমানে আমাদের যে সাপোর্ট গুলো দরকার সেগুলো হচ্ছে, আমরা যে ইপিআই এর আন্ডারে রয়েছি এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেশন একটা প্রেসারে পড়ছে। তো আমরা তো শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, আমরা এই ধরনের প্রেসারে আমাদের কাজটার একটা উৎসাহ যেটা সেটা কমে যাচ্ছে। তো আমরা চাচ্ছি সংশ্লিষ্ট যে কার্যালয়গুলো রয়েছে, যেমন স্পার্সো কিন্তু এই প্রজেক্টের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত থাকতে পারে এরকম একটি কার্যালয়। তো আমরা চাচ্ছি আমাদের এই প্রজেক্টটাকে যেন স্পার্সোতে শিফট করা হয় এবং যথাযথ মেন্টরস এর মাধ্যমে, যথাযথ একটা সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটা সহায়তার মাধ্যমে আমাদের যে টিমটাকে সাপোর্ট দেওয়া হয়, যাতে করে ভবিষ্যতে যখন বাংলাদেশের এই ধরনের প্রজেক্ট হবে সেটাতে যেন নতুন নতুন সম্ভাবনা সৃষ্টি হয়। আমরা যারা বিগত সময় থেকে কাজ করে আসছি আমাদের কিন্তু একটা অভিজ্ঞতা রয়েছে, আমাদেরকে কিন্তু এখন ধরে ধরে বলে দিতে হচ্ছে না। তো এই যে টিমটা, আমরা চাচ্ছি না যে বর্তমানের এই অস্থিতিশীল পরিবেশ, এই টিমটার যে একটা দৃঢ়তা তৈরি হয়েছে সেটা ভেঙে যাক। তো এটার জন্য অবশ্যই আমাদের সরকারের সহযোগিতা যেমন প্রয়োজন, সংশ্লিষ্ট কার্যালয়গুলো সহযোগিতার প্রয়োজন, এবং যে সমস্ত কর্মকর্তারা আমাদেরকে হেল্প করতে পারে, সেটা আমাদের শিক্ষকরাও হতে পারেন, সেটা আমাদের সংশ্লিষ্ট মেন্টরসরাও হতে পারেন, শিক্ষার্থীরাও হতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তো আমরা চাচ্ছি সবার সমন্বয়ে নতুন করে বড় কিছু একটি করতে, যাতে এই যে জিনিসটা আমরা বানিয়েছি সবাই মিলে দেশের জন্য, এই মেড ইন বাংলাদেশটাকে যেন আমরা আরো বড় করতে পারি এবং ভবিষ্যতে যেন এটার আরো সহযোগিতা পাই, আরো নতুন কিছু করে বড় কিছু করে করতে পারি। প্রথমত আমি এই পার্টটাতে বলতে চাই যে আসলে মানে আমরা চেয়েছিলাম ফুলি মেড ইন বাংলা স্যাটেলাইট তৈরি করতে। পরবর্তী ধাপে যেহেতু আমাদের ক্যাপাসিটি তৈরি হয়ে গেছে, আমাদের কিন্তু এই স্যাটেলাইট তৈরিতে কিন্তু কারোর উপরে ডিপেন্ডেন্ট করার প্রয়োজন নেই।
আমরা যদি বাংলাদেশ থেকে সরকার যদি পরবর্তীতে আমাদের একটা ISO 7 স্ট্যান্ডার্ড একটা ক্লিন তৈরি করে দেয়, আমাদের প্রয়োজনীয় যে ইকুইপমেন্ট গুলো লাগে টেস্টিং থেকে শুরু করে বা অ্যাসেম্বল করার জন্য বা যে ধরনের ইকুইপমেন্ট গুলো লাগে সেগুলো যদি সাপোর্ট দেওয়া হয়, আমি মনে করি আমরা আমাদের দেশে তৈরি করতে পারবো। হয়তো পরবর্তীতে যেটা আমাদের হচ্ছে যে সকল লঞ্চ প্রোভাইডার আছে, হয়তো বা SpaceX হতে পারে বা অন্যান্য যে প্রোভাইডার আছে, সেখানের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু রাইট শেয়ারের মাধ্যমে কিন্তু স্যাটেলাইট লঞ্চ করতে পারি। তো আমরা চাই যে ফুলি সেটা বাংলাদেশেই হোক, কোনো দেশের প্রতি সরাসরি ডিপেন্ডেন্ট মানে হওয়ার প্রয়োজন নেই। আর মোটির বিষয় যদি বলি, মোটির বিষয়ে আমাদেরকে বলা হয়েছিল যে ওখানে অনেকে আমাদের কাজ করার সুযোগ করে দেওয়া হবে, বাংলাদেশ হয়তো আমরাই হয়তো কাজ করতে পারবো, কিন্তু আলটিমেটলি আমরা আসলে এই বিষয়টাকে খুব একটা গ্রহণযোগ্য মনে করছিলাম না। আমরা চাচ্ছিলাম ফুলি আমরাই তৈরি করি, হয়তো কোনো দেশ অথবা যাদের রকেট লঞ্চ করার ক্যাপাবিলিটি আছে বা যারা তুলতে পারবে তারা তো স্যাটেলাইট তুলে দিবে, স্পেসে অবজেক্টে মানে তুলে দিবে, কিন্তু আলটিমেটলি আমরা চাচ্ছিলাম যে এটা আমাদের দেশেই মানে ফুলি তৈরি হোক। মানে আমরা জাস্ট প্রজেক্ট গুলো না নিয়ে আমরা যারা ইনফ্রাস্ট্রাকচারের উপর জন্য বেশি ফোকাস করি এবং যারা কাজ করলো, আমি মনে করি স্যাটেলাইটটা যে শুধু যে আমাদের অ্যাসেট তা কিন্তু না, স্যাটেলাইটের পেছনে যে সকল মানুষগুলো কাজ করছে তারাও কিন্তু দেশের জন্য একটা অ্যাসেট, তো তাদেরকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয়, এটা হচ্ছে আমাদের দাবি। বাংলাদেশের শিক্ষার্থীরা স্যাটেলাইট তৈরি করছে, যা শুনতে অদ্ভুত মনে হলেও সত্যি। আমরা অনেকেই এটা জানতাম না। কোন একটা অদ্ভুত কারণে বাংলাদেশের মিডিয়াতে এই খবরটি আসতে দেওয়া হয়নি। বর্তমানে এর সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের একটাই দাবি, সরকার থেকে তাদের একটু সহযোগিতা করা হোক, এই স্যাটেলাইটের খবরটি দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। মোহাম্মদ রাজু আহমেদ, ঢাকা ট্রিবিউন।